আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ক্ষমতা আসে ক্ষমতা যায়, এটাই বিশ্বের রাজনীতির নিয়ম, রাজতন্ত্রের নিয়ম, সমাজতন্ত্রের নিয়ম, এমনকি কমিউনিস্ট পার্টিরও নিয়ম যে কেউই চিরস্থায়ী নয়, কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। কিন্তু ক্ষমতা বদলের নানান ইতিহাসের সঙ্গে সঙ্গে একটা কথা আজকের দিনে অন্তত বাঙালি হিসেবে আমি বলতে রাজি আছি, মানে বাংলার রাজনীতিতে অবশ্যই অবশ্যই যে একটা বুদ্ধিজীবী বা বুদ্ধিমত্তার ছাপ ছিল, রাজনীতি সচেতনতা ছিল, সেইটা কিন্তু এবারকার নির্বাচনের পর ভঙ্গুর হয়ে গেছে। একেই তো প্রথমত হিন্দু মুসলমান ভোট হয়েছে এবং সেটা বেশ পরম দর্পে জানানো হচ্ছে সমস্ত মিডিয়াতে যে হ্যাঁ হয়েছে, এবং যে কোনো সেফোলজিস্ট তারাও তো বলছেন যে হ্যাঁ হিন্দুদের ভোট দিয়েছে বেশিরভাগ। তো কাজেই সেখানে মানে ধরুন সুনীল গাঙ্গুলির উপন্যাস, সত্যজিতের সিনেমা, মৃণাল সেনের কলকাতা ৭১ ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আর আসেই না। কাজেই একটা ব্যাপার বলতে হয় যে আমাদের টিপিক্যাল যে একটা বাম ধারার বা বাম চিন্তাধারার যে একটা আদর্শগত রাজনৈতিক মনোভাব ছিল, তা কংগ্রেসে কেউ কেউ ভোট দিতে পারতো, এমনকি কেউ হয়তো সিপিএম ছেড়েও অন্য রাজনৈতিক দলকেও ভোট দিতে পারতো, কিন্তু বা তৃণমূল কংগ্রেসেরও একটা বামপন্থার ব্যাপার ছিল, সেটা নাটক হোক, গান হোক, বাজনা হোক, সব দিক থেকেই। কিন্তু এবার নির্বাচনের পরে পরেই সেটা যেন আমূল পরিবর্তিত হয়ে গেল। বিশেষ করে আমি তো মানে ধরুন ৭০ দশক থেকে আমার যা স্মৃতিতে রয়েছে, তাতে ভয়ঙ্কর কিছু ঘটনা তো আমার স্মৃতিতে রয়েছে। যেমন ৭০ দশকে 69, 70 ওই সময়টা স্কুলে পড়ি, হাফ প্যান্ট পরেই স্কুলে যাই। তা আমাদের ৭০-এ 1970-তে কোনো পরীক্ষা হয়নি, মানে তুলে দেওয়া হয়েছিল ক্লাসে। কারণ নকশাল, সিপিএম ইত্যাদি গন্ডগোল এমন পর্যায়ে গিয়েছিল, অতিষ্ঠ হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ, এবং মানে ঠিক এই ইন্টেলেকচুয়ালিজমটা তারা চেয়েছেন বলে তো মনে হয় না। ফলে ফলে আহ, ওই সময়টা একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল জনমানসের মধ্যে, এবং জনরোষও কিন্তু একটা তৈরি হয়েছিল। কিন্তু জনরোষটা এমন পর্যায়ে যায়নি যে তারা রাস্তাঘাটে ধরে সিপিএম এর ছেলেপুলেকে ধরে পেটাচ্ছে বা নকশালদের ধরে পেটাচ্ছে, সে ক্ষমতাও ছিল না, সে সাহসও ছিল না, সেই আধিপত্য রাজনীতির ক্ষেত্র থেকে তৈরি হয়নি। হ্যাঁ, পুলিশ মেরেছে, বিস্তর মেরেছে, পুলিশ গুলি করে মেরেছে নকশালদের, পুলিশের হাতে খুন হয়েছে সিপিএম এর ছেলেরা। ওই ওই 71-1 ওই টাইমটাতে যখন মানে একটা পিরিয়ড অজয় বিজয়দের রাজত্ব বা সিদ্ধার্থ শঙ্কর রায় কেন্দ্রে তখন মন্ত্রী হলেন, ইন্দিরা গান্ধীর হাতে বাংলাদেশ তৈরি হলো, তারপরে কিন্তু এটা জনরোষের মতন ঠিক না, একটা মানে অতিরিক্ত অতিমাত্রায় এই বামপন্থী আন্দোলনের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠেছিল, এবং সেই গর্জনের ফলেই ৭২-এ কিন্তু কংগ্রেস ক্ষমতায় এসেছিল। কিন্তু আমি কখনো দেখিনি ৭২-এর বিভিন্ন পাড়ায় পাড়ায়, মানে তখন তো এত বাচ্চা ছিলাম না যে কিছু মনে নেই, নিশ্চয়ই মনে আছে যে হ্যাঁ ঠিক, যে সিদ্ধার্থ রায় ক্ষমতায় এসেছিল পুরোপুরি বিভিন্ন জায়গায় বুথ দখল করে, এবং যেভাবে রিগিং হয়েছিল সেটাকে একেবারে মারাত্মক বলা যেতে পারে। কিন্তু যাই হোক না কেন, মারধরের ব্যাপারটা, যেটা নেতাদের ধরে মারা ধরা, এই এই ব্যাপারগুলো, প্রমোদ দাশগুপ্ত তখন ছিলেন, জ্যোতি বসু তখন ছিলেন, আরো অনেক তাবর তাবর নেতারা ছিলেন, হরেকৃষ্ণ কুমার থেকে শুরু করে বিভিন্ন, তাদেরকে ধরে কেউ পিটিয়েছে বা মেরেছে এমন কোনো মানে ঘটনা বা তথ্য কিন্তু পাওয়া যায়নি। শোনা যায় যে সিপিএম আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল, মানে জেলা বদল করে এক জেলা থেকে আরেক জেলায় চলে গিয়েছিল, সেটা প্রাণ ভয়ে হোক বা যে কোনো ভাবেই হোক, মারধর হয়নি। তবে হ্যাঁ, পাড়া থেকে বের করে দেওয়া হয়েছিল, সিপিএম এর ছেলেদেরকে এক পাড়া থেকে আরেক পাড়ায় বের করে দেওয়া হয়েছিল, আবার বছর ২ বাদে তারা ফিরে টিরেও এসেছিল, বছর ১.৫-২ বাদে। এই ঘটনাটা আমাদের কাছে কিন্তু খারাপ লাগার একটা জায়গা তৈরি হয়েছিল যে রাজনীতি হয়েছে, গন্ডগোল হয়েছে, যাই হোক না কেন, আহ, পাড়ার ছেলেরা পাড়ায় থাকবে না কেন, সিপিএম এর ছেলেরা সিপিএম এর জায়গাতে থাকবে না কেন, এই ঘটনাগুলো হয়েছিল। কিন্তু এবার বহু বছর বাদে, মানে বহু পথ ঘুরে, সিদ্ধার্থ রায়ের আমল, তারপরে ৩৪ বছরের শাসন, ১৫ বছরের শাসন, এইবারে ২০২৬-এ যে ঘটনাটি ঘটলো, মানে এলাকার পর এলাকা ভাঙচুর যেটা হয়েছে, সেটা তো তৃণমূলের আমলও খানিকটা তো হয়েছেই,
এবারেও খানিকটা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আহ, যেভাবে একটি রাজনৈতিক দলের সাংসদ এবং দলের জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, যে দৃশ্যটা আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, তাকে ধরে পেটানো হচ্ছে এবং সংবাদ মাধ্যম আতঙ্কে হোক, তেল দিতে হোক বা যে কোনো ভাবেই হোক, তারা বলছে জনরোষ। জনরোষ মানেটা কি? মানে কি এমন অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাকে পাবলিকলি এইভাবে চোরের পেটাতে হবে, বা পকেট মার ধরলে যেভাবে পেটায় সেভাবে পেটাতে হবে? এর যৌক্তিকতাটা কি ছিল এবং তার সিকিউরিটি বা কি ছিল? ফলে আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলার রাজনীতি পাল্টে গেছে। বাংলার রাজনীতির কালচার আজকে বিহার, উত্তরপ্রদেশের সঙ্গে সমতুল্য হয়েছে। বাঙালি দয়া করে নিজেদেরকে আর ইন্টেলেকচুয়াল ক্লাসের মধ্যে ফেলবেন না। ফেলার কোনো অধিকার আর বোধহয় আমাদের নেই বা আমরা প্রাপ্ত নই, এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ রাজনীতির দিক যাই হোক না কেন, পছন্দ হয়নি, জনগণ সরিয়ে দিয়েছে তৃণমূলকে, নতুন দল এসছে এবং নতুন দলের আহ সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন সেটা অনেকটাই কিন্তু ইন্টেলেকচুয়াল কথা। আজকেও সেটা আমি নির্দ্বিধায় বলতে রাজি আছি। কিন্তু একটি দলের ছেলেপুলেরা মার খেয়েছে, মার খাওয়ার পর শ্রমিকবাবু সেটা প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করে শ্রমিকবাবু এটাও বলেছেন যে এটা প্রশাসনের দেখার ব্যাপার, আমরা তো প্রশাসন নই, আমরা দল চালাই, অর্থাৎ রাজনৈতিক দল। কিন্তু শ্রমিকবাবুকে এটা ভাবতেই হবে যে এই সংস্কৃতিটা যেটা ঢুকে গেল, এটা কিন্তু আতঙ্কের সংস্কৃতি, এটা কিন্তু বাংলার সংস্কৃতি না। এবং প্রথম থেকেই যেটা বলা হচ্ছিল, মাছ খেয়ে হোক বা বাংলা গান গেয়ে হোক, বিজেপি যেটা বলেছিল, তাদের বিভিন্ন বিধায়করা যেভাবে সেটা এস্টাবলিশ করেছিল যে হ্যাঁ আমরাও বাঙালি, যেরকম তৃণমূল বাঙালি, যেরকম সিপিএম বাঙালি, আমরাও বাঙালি, বাঙালি সংস্কৃতি এটা পড়ে না। তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে স্যার বার্নার্ড শয়ের সেই বিখ্যাত বা কুখ্যাত উক্তিটি, সো লং ইউ আর ইন এ ডেভিলস ওয়ার্কশপ ট্রাই টু বি এ গুড ডেভিল। যতদিন শয়তানের কারখানায় কাজ করছো, চেষ্টা করো একটা শয়তান হতে। এই কথাটা। আর আরেকটি কথা তিনি বলেছিলেন, পলিটিক্স ইজ দ্য লাস্ট রেফিউজ ফর এ স্ক্রাউন্ডল। মানে এত বিরক্ত হয়েছিলেন, তখন তো রাজা রানীর আমল ছিল, কিন্তু রাজা রানীর কয়েনের মধ্যে ছবি থাকতো তাদের, বা টাকার মধ্যে তাদের ছবি থাকতো, ক্ষমতা ছিল না কোনোদিনই ব্রিটেনের। তো তারা বার্নার্ড শ বলেছিলেন যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রেফিউজ ফর এ স্ক্রাউন্ডল। বদমাইশের শেষ আস্তানাটা হচ্ছে গিয়ে রাজনীতি। দুটো কথাই তো আজকে মিলে যাচ্ছে, এবং মিলে যাচ্ছেই বলেই আজকে তড়িঘড়ি প্রশ্নের পাঞ্চ। সোমবারের বা সপ্তাহের প্রথম দিন উপস্থিত হলাম। নমস্কার, আসসালাম আলাইকুম। আমি খুব স্তম্ভিত হয়ে গেলাম যে অভিষেকের উপর আক্রমণ হওয়ার পর বা আক্রান্ত হওয়ার পর সারা দেশের সমস্ত বিরোধী নেতা, রাহুল গান্ধী থেকে শুরু করে, মাল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে বিভিন্ন নেতারা যেভাবে প্রতিবাদ করেছেন, পশ্চিমবঙ্গের ৮০ জন জিতে আসা বিধায়ক কিন্তু তার মধ্যে পড়ে না। আর এটা বলতে বাধ্য হচ্ছি যে তাদের একটা কিসের আতঙ্কে পড়ছেন, বা যারা হেরে গেছেন তারা তো ঘরে ঢুকে দরজা বন্ধ করেছেন যে সেই কবে। কিসের ভয়? তারা কি গুন্ডামি করেছেন? তারা কি উৎপাত করেছেন? সেরম তো কোনো ইতিহাস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, প্রচুর টাকা লুটপাট হয়েছে, সেগুলোর জন্য পুলিশ আছে। বাড়ির থেকে বেরোবেন না কেন? মারধর খাবার ব্যাপারটা আসছে কি করে? এটা তো এতদিন ছিল না এই আতঙ্কের ব্যাপারটা। এবং গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সভা ডাকা হয়েছিল বিধায়কদের, এই ৮০ জনের, তার মধ্যে ৬০ জনই অ্যাবসেন্ট। নানান বিধায়ক নানান রকম বাহানা দিয়েছেন, এবং এদের প্রত্যেকের কাছে যে খবরটা আছে যে এদের প্রত্যেকের কাছে নাকি চাপ সৃষ্টি করা হয়েছে। তাহলে কি এটা ধরে নিতে হবে যে চাপ সৃষ্টি করে বা চাপের ভয় তারা আসছে না? চাপ সৃষ্টি করলো কারা? চাপ সৃষ্টি করছে কি বিজেপি? মানে তারা কি কোনো মানে বিরোধী আসনে কেউ বসুক সেটা চাইছে না? এমন দাবি তো সিপিএম এর একজন বা কংগ্রেসের দুজন করছে না। তাহলে তাদের আতঙ্কটা কিসের? মানে তারা কি বিধায়ক থাকতে চাইছেন না? এটা তো বাস্তবতা যে অনেকেই হয়তো পা বাড়িয়ে রয়েছে,
এবং নেতাদের অনেকেই পা বাড়িয়ে রয়েছে, অপেক্ষায় রয়েছে। কিন্তু অভিষেকের এই ঘটনাটি ঘটার পর তারপরেও এই সাহস বা এই মানসিকতাটা কেন হয়ে রয়েছে? কিসের জন্য? তাদের কি প্রত্যেকের পেছনে স্ক্যাম বা স্ক্যান্ডাল বা চুরির ঘটনা জড়িয়ে রয়েছে? আমার জানা নেই। আমার এখানে প্রশ্ন থাকে। এবং সেখান থেকে কিন্তু দিনের পর দিন যেটা আমরাও এখানে বলেছি বা বারবার করে যে প্রশ্নটি উত্থাপন করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে গিয়ে দরজা বন্ধ করে রয়েছেন, দলটা কিন্তু ভেঙে যাবে। এবং তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রত্যেকের প্রবল ক্ষোভ যে তার জন্য এবার এই পরাজয়, তার জন্য এই নীতিগতভাবে যে আইপ্যাক বা এরা সব ডুবিয়ে দিয়েছে। এবং তাই নিয়ে দলের মুখপাত্ররা প্রথম যারা অভিষেক ঘনিষ্ঠ হিসাবে পরিচিত, আগের দিন বলেছি যেটা, তারা প্রত্যেকেই লাফিয়ে ঝাঁপিয়ে মানে চেষ্টা করছেন বিজেপিতে ঢোকার। মানে ব্যাপারটা এরকম যে এতদিন এদিকে খেলাম, তারপরে ওদিকে খাবো। সেটা তো সজল ঘোষ পরিষ্কার বলেছেন যে এতদিন এদিকে ছিলাম, এদিকে খেলাম, এবার ওদিকে যাব। সেটা কাকুলি ঘোষদস্তিরা সম্বন্ধে তো পরিষ্কার বলেছে। তাহলে আপনাদের লজ্জা উচিত যে আপনাদেরকে আপনাদের এলাকার জনগণ এই কঠিন সময়ে তো আপনাদেরকে মানে যোগ্যতম মনে করে জিতিয়েছেন। তারপরেও আপনারা ঘরে বসে রয়েছেন, এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন না, যারা এই কঠিন সময় যেখানে অধিকাংশ নেতারাই হেরে গেছেন, তারপর তারা ঘরে বসে রয়েছেন। তো আমার ঘটনাটা হচ্ছে যেটা, যে অভিষেক কাণ্ড বলে যে নামটা দিয়েছি সেটা কিন্তু একটা যৌক্তিকতা আছে। আপনাদেরকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে দুর্ঘটনাটি ঘটলো বা সরকার বিরোধিতার একটি ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে আমৃতে আগুন জ্বললো, মানে আমৃ হসপিটালে, দক্ষিণ কলকাতার কোন জায়গাটা, ওই ফ্লাইওভারটা রয়েছে দক্ষিণ কলকাতার একটা প্রান্তে, সেটার জায়গাটা মানে এক্সাক্ট জায়গাটার নামটা আমার সেলিমপুরের দিকে আর কি। ইয়াস, হ্যাঁ। তো সেখানে যে আগুনটা লেগেছিল আমৃতে, তাতে ববি হাকিমের এক শ্বশুর মারা গিয়েছিলেন পুড়ে গিয়ে, অনেকের মৃত্যু হয়েছিল। সেটা বোধহয় খুব দ্রুতই হয়েছিল। তো সুতরাং সেটা আমৃকাণ্ড হিসাবে খ্যাত বা খ্যাতি লাভ করেছিল। এরপরে যত ঘটনা ঘটেছে তখন আরজিকর কাণ্ড, তারপরে ধরুন পার্ক স্ট্রিট কাণ্ড, এই কাণ্ডতে পরিণত হয়েছে। এবং কাণ্ড মানেটাই হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল্ট, এটাকে এস্টাবলিশ করেছে মিডিয়া মহল। তো বিজেপি ক্ষমতার আসার পর ওই 10 পাতা 12 পাতা বা 13 পাতার যে অন্নপূর্ণা ভান্ডারের কাণ্ডটি হয়েছে, সেটা এখনো পর্যন্ত হয় জনগণ বুঝতে পারছেন না, নইলে জনগণকে বোঝানো যাচ্ছে না, নইলে জনগণ ক্ষিপ্ত, নইলে তারা মোটামুটি ধরে নিয়েছেন টাকাটা পাওয়া যাবে না। কোথায় গিয়ে দাঁড়াবে আমার জানা নেই, কিন্তু ওটাকে এখনো কাণ্ড বলতে রাজি না, কারণ সেটা পরিচ্ছন্ন ভাবে তুলে ধরা হোক। মিনিস্ট্রি তো হয়নি, শুনতে পাচ্ছি আজকেই নাকি মিনিস্ট্রি হবে, তার মধ্যে বেশ কয়েকজনের নামধামও জানতে পারলাম, তার মধ্যে অর্জুন সিং এর নামও রয়েছে মন্ত্রী হিসাবে। সত্যি মিথ্যে জানি না, আমার জানার জায়গা নেই, কিন্তু হচ্ছেন একটা মন্ত্রিসভার একটা চিত্র দেখতে পেয়েছি। তো এই মন্ত্রিসভা তৈরি হওয়ার আগে অভিষেক কাণ্ডটি ঘটে গেল এবং অভিষেক অবশেষে বাড়ির থেকে বেরোলেন গত শনিবার দিন, এবং এটা ধরে নেওয়াই গিয়েছিল যে তার উপরে হয়তো প্রতিবাদের ঝড় উঠবে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাওয়ার পর চোর চোর করে চিৎকার চেঁচামেচি করা হয়েছিল এবং পুলিশের নিষ্ক্রিয়তা ছিল সেখানে, তো আলবাত তো সেরকমই অভিষেক কাণ্ডটি হয়ে গেল কিন্তু সোনারপুরে। সেখানেও পুলিশের নিষ্ক্রিয়তা, মানে পুলিশ ছিলই না, পুলিশ ধারে কাছে ছিল না, এবং রীতিমতো ফেলে পেটানো হলো অভিষেককে। ফলে বিজেপির বিরুদ্ধে জনমানসে কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যে একটি ছেলে মারা গেছে, সেই তার বাড়িতেই অভিষেক যাচ্ছিল, তার জামা কাপড় ছেঁড়া, তাকে আঘাত করা হয়েছে পচা ডিম থেকে শুরু করে ঢিল মেরে, এবং তিনি একটি হেলমেট পরে কোনো রকমে বেঁচে ফিরেছেন। মানে সেটা নারকীয় সমস্ত ঘটনাবলী ঘটেছে, যেটাকে জনরোষ মোটেই বলা যায় না। জনরোষ আবার কি? জনরোষ কি এটা মানে মুম্বাই ঘটনাতে যদি আজকে আজমল কাসব রাস্তায় বেরোতো তাহলে জনরোষ হতো ডেফিনেট করে, যে সেটা ক্রিমিনাল। অভিষেক ক্রিমিনাল এটা তো বলা যাচ্ছে না। তা সেটা তো শ্রমিকবাবুকে এস্টাবলিশ করতে হবে যে একজন জননেতা জনরোষের মধ্যে পড়ে কি করে, এবং তিনি এখনো পর্যন্ত অফিসিয়ালি মানে তৃণমূল দলের জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়ার,
এবং একজন সাংসদ বটে, একজন সাংসদ এরকম পেটানি খাচ্ছে, এটা এটা কবে দেখা গেছে আপনারা বলতে পারেন? বাংলায় তো নয়, সারা ভারতবর্ষে কবে দেখা গেছে যে একজন মানে রানিং সাংসদকে ধরে পেটানো হচ্ছে এবং তার ভিডিও ছড়িয়ে গেছে সারা ভারতবর্ষের বুকে? তো এটা তো নিন্দনীয় বটেই। কারা করলো এটা, কেন করলো? এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আসবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48333. Visit us www.padmalayagroup.in. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। প্রথমেই জানাই যে অভিষেককে যেমন পেটানো হয়েছে শনিবার, তেমন রোববার দিন আক্রমণ করা হয়েছে। আমি একেবারেই জনরোষ বলবো না, আক্রমণ করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনিও কিন্তু একজন আইনজীবী তো বটেই, এস্টাবলিশড আইনজীবী তিনি সুপ্রিম কোর্টের, এবং দলের চিফ হুইপ ইয়েতে আপনার লোকসভাতে। এবার দেখুন মাথায় আঘাত পেয়ে তিনি পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে দৌড়ে আসছে তার সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি। এই কারা করছে এটা? এটা তো গুন্ডামির সামিল। এটাকে কি কখনো বলা যাবে যে এটা সত্যি সত্যি এরকম ঘটনা কাম্য করা যায়? এগুলো হয়ে গেল গতকাল তার এলাকাতে। দেখুন অবস্থাটা দেখুন, যথেষ্ট বৃদ্ধ মানুষ, তাকে এইভাবে আঘাতটা করলো কে? ফলে এটা তো ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। শ্রমিকবাবু এগুলো দেখুন কি হচ্ছে নাকি। এরপরে তো আমাদের রাস্তাঘাটে বেরোনো ইনসিকিউরিটির জায়গায় চলে যাবে যে হ্যাঁ ঠিক আছে সরকারের বিরোধিতা করা হচ্ছে। সরকারের বিরোধিতা না, প্রশাসনিক বিরোধিতা করা হচ্ছে। কেন মার খাবে দুজন সাংসদ? আপনারা বলতে পারেন? আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি 1 টাকার স্ক্যান্ডালও কেউ বার করতে পারেন, আমরা এই প্রোগ্রাম পুরো বন্ধ করে দেবো। 1 টাকার স্ক্যান্ডাল। তিনি যা ফিজ নেন সুপ্রিম কোর্টে, তাতে তার সংসার কেন অনেকে সাহায্য টাহায্য করে তার চলে যায়। তাকে মারা হলো কেন? কি যুক্তিকতা? কি এমন অন্যায় করেছেন? কি এমন ভুল বলেছেন? কি এমন ঘটনা বহুল জায়গা থেকে তিনি লোকজনকে মারধর করেছে? কিচ্ছু করেন, তাকে পেটানো হলো। এবং আমার কাছে এমন সমস্ত ছবি এসছে যারা দেখা যাচ্ছে যে পার্টির সঙ্গে যুক্ত, যেমন আকাশ গায়েন বলে একটি ছেলে, তাকে দেখা যাচ্ছে যে সরাসরি অভিষেকের দিকে সে আক্রমণ করছে। ছবিটা পাচ্ছি, এই যে ছবিটা। একে 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 কি ধরা হয়েছে? শুনছি 5 জনকে ধরা হয়েছে। তারপরে ছবিটাই এদেরই মন্ডল সভাপতি অভিজিৎ বিশ্বাস, তাকেও বিশ্বাস মেইন। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে সুস্মিতা দত্ত। ছবিগুলো এসছে, আমরা যাচাই করিনি, আমাদের কাছে ছবিগুলো এসছে এবং ছবিগুলোর তো বেশ কিছু জায়গায় ধরা হয়েছে। কিন্তু এটাকে তুলে ধরা হচ্ছে যে এগুলোকে তদন্তের জায়গা থেকে ধরা হোক যে এটা কারা। মামনি সেন আরেকটি ছবি, এবং ইনি যে খুব চেঁচামেচি করছেন সেটা তো বোঝাই যাচ্ছে এটা মহিলা মোর্চার সেক্রেটারি অর লাইক দ্যাট। তো এরা সকলে মিলে এই কাণ্ডটি অভিষেকের সঙ্গে শনিবার দিন করেছে। এখনো পর্যন্ত আই এম নট শিওর যে কারা কল্যাণদার সঙ্গে করলেন। তবে আমার এক প্রেজেন্ট সাংসদের সঙ্গে আজকে সকালবেলা কথা হচ্ছিল, কালকে দুপুরবেলা কথা হলো। তিনি একেবারে পরিষ্কার বলছেন যে প্রসূনদা ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছেন সাংসদ, প্রেজেন্ট সাংসদ, জিতে আসা সাংসদ। কেন এটা হবে? মানে চাইছেনটা কি? তাহলে সবাই ঢুকে থাকুক, আপনারা একা রাজত্ব করবেন, তাহলে এটা ক্লিয়ার করা হোক, তাহলে তাই হোক। আমরা বন্ধ করে দিচ্ছি আমাদের এখানে রামায়ণের গীত গাইব। আগামীকাল থেকে বা আজকে রাত্রিবেলা থেকে প্রবীর বিশ্বাস এখানে রামায়ণের গান গাইবে, কিংবা ওই ডক্টর বিশ্বাসকে ডেকে এনে আমরা চিকিৎসা ইত্যাদি করব। ক্লিয়ারলি বলা যাক। কারণ একটা ব্যাপার তো ঠিক যে কমিউনিস্ট পার্টি তারা কিন্তু ডেমোক্রেসির জায়গা থেকে কোনো কিছু মানে না। কিন্তু বর্তমান যে কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে যে গদি মিডিয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো বলা হতো যে মিডিয়া তাদেরকে অয়েলিং করছে, সেটা মিডিয়ার ভাবনা। কিন্তু মিডিয়ার উপর চাপ সৃষ্টি করা হয়েছে এরকম কিন্তু কথা এখনো পর্যন্ত আসেনি। তাহলে মিডিয়া কেন চুপ করে থাকছে ব্যাপারটার মধ্যে? এবং আমরাও মিডিয়া, মাইসেলফ ইজ এ রেজিস্টার্ড
জার্নালিস্ট। তো সেখানে আমার পরিষ্কার বক্তব্যটা হচ্ছে যে আমরা ভয়ে রয়েছি, ভয়, আতঙ্ক, ভীষণ ভয়। এই ভয়টাকে তাড়াবার চেষ্টা করবেন কি? যদি ভয় থাকে, এই ভয়টা কি হয় জানেন তো? ঘরের কোণার মধ্যে ভয় পেতে, 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 পেতে একটা খুব সাধারণ লোক, যার ক্ষমতা সামান্য, শক্তি সামান্য, সেও কিন্তু ফেরোসাস হয়ে যায়। উদাহরণ হিসাবে আপনাকে বলি, আপনার বাড়িতে যদি কোনো বেড়াল থাকে, দেখবেন যে সে আপনাকে অ্যাপ করলেই দৌড়ে পালাচ্ছে। বা একটা পাখি যদি আপনার ঘরের মধ্যে ঢুকে যায়, তাকে হুশ করলেই উড়ে যাবে। কিন্তু চারিদিকে জানলা দরজা বন্ধ করে একটা পাখি বা একটা বেড়ালকে আপনি কন্টিনিউয়াসলি পেটাতে থাকুন বা তাড়া করতে থাকুন, সে একসময় কিন্তু রুখে দাঁড়াবে এবং পাখিটাও এসে আপনাকে ঠোকর মারবে, বেড়ালটা ঝাঁপিয়ে পড়বে আপনার উপর। সুতরাং আমরা তো মানুষ, আমরা বেড়ালও না, পাখিও না। কি ঘটনা ঘটছে? জনরোষ বলে এটাকে উড়িয়ে দেওয়া যায়? সরাসরি আমি শ্রমিক ভট্টাচার্যের কাছেই আগের এপিসোডটার মানে আবেদন হিসেবে তুলেছি, নিবেদন নয়, আবেদন। আশা করব আজ সোমবার, আগামীকাল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বসতে পারেন ধর্নায়। আগামী দিন আমার যদিও জানা নেই, আপনাদেরকে শুধু দোষ দেব বিজেপি এমন না, তৃণমূল একেবারে বাজে কতগুলো লোকজনকে নিয়ে পার্টির যা হাল হকিকত, তাদের সম্বন্ধে কিছু বলতে গেলে অত্যন্ত লজ্জা লাগছে, ঘৃণাও লাগছে যে এদের হয়ে অনেক সময় আমরা গলা ফাটিয়েছি। তারা ঘরের মধ্যে জুজুর ভয়ে বসে রয়েছে, কেউ কেউ কংগ্রেসে যাওয়ার ধান্দা করছে, কেউ কেউ বিজেপিতে যাওয়ার ধান্দা করছে। আপনারা নেবেন, এরা তো ভালো লোকের মধ্যে পড়ে। তারপরে দেখবেন বিরোধীর জায়গাতে গোটা 10-15 লোক বসে মুড়ি চানাচুর খাচ্ছে। এটা ডেমোক্রেসি? আপনি কি বলেন? আপনি তো সাংসদও বটে, কিন্তু দলের প্রেসিডেন্টও বটে। আপনি তো মুখ্যমন্ত্রী নন। আপনি বণিক সভায় গিয়ে যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো মুগ্ধ করেছে আমাদের। শ্রমিকবাবুকে বলছি যে বণিক সভায় গিয়ে আপনি যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো মুগ্ধ করার মতো। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু বাঙালির মনে দাগ কাটছে। আপনারাও কিন্তু একসময় ২ থেকে ক্ষমতায় এসছিলেন। 1984 এর ইলেকশনে ২ টি আসন পেয়েছিলেন। আর এটা শ্রমিকবাবুই তো বলেছেন যে তারই পরিচিত কেউ একজন জিতেছিলেন এবং শ্রমিকবাবুর পকেটের পয়সা দিয়ে সিঙ্গাড়া খাওয়ানো হয়েছিল হাওড়াতে 1984। এবং তারপরে সেই বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছিল বাজপেয়ীর আমলে। আবারও আপনাকে বলছি, ২ জন হয়তো বিধায়ক থাকবে, কিন্তু জনমানসটা থাকবে। তাদের কাছে কিন্তু খবরগুলো যাচ্ছে। তা হয়তো আ পত্র-পত্রিকা, বিশেষ করে টেলিভিশন মিডিয়া কিচ্ছু দেখাবে না। কিন্তু ঠিক খবর বেরিয়ে যাচ্ছে আজকে কিন্তু এটার কল্যাণে চলে যাচ্ছে। তাদের মনের জায়গাটা কি হবে? ধরুন আজকে যদি আতঙ্কে সমস্ত তৃণমূলের বিধায়করা ঘরে বসে থাকে, বসে থাকবে। এরপরে দেখবেন যে উঠে আসছে আরেকটি দল, তার নাম সিপিএম। তারা ক্ষমতা দখল করবে। ইতিমধ্যেই তো তারা দাবি করেছে যে অভিষেককে নাকি আক্রমণ-টাক্রমণ এগুলো সব গটা। এগুলো আপনারাই করেছেন শ্রমিকবাবু, যাতে করে অভিষেক হিরো হয়। তার তো লক্ষণ ২৪ ঘন্টা থেকে ২৬ ঘন্টার মধ্যে দেখা গেল। ভাবুন শ্রমিকবাবু ভাবুন। আপনি ইন্টেলেকচুয়াল পারসন, আপনাকে ওই ঋত্বিক ঘটকের ভাষায় বলতে হচ্ছে, শ্রমিক দা ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। নমস্কার, আদাব।